দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে অনলাইন জীবনবিজ্ঞান ক্লাসে স্বাগত। আজকে আমরা পড়ব হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন ও দ্বিনিষেক পদ্ধতি। তোমরা জানো যৌনজনন কখন হয়? যখন পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন ঘটে। আর সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যৌনজনন তখনই হয় যখন পরাগ মিলন হয়। পরাগ মিলনের ফলেই কিন্তু পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন ঘটে। এই সপুষ্পক উদ্ভিদের যৌনজনন 5টা পর্যায়ের মাধ্যমে হয়। তার আগে চলো আমরা একটু এর ছবিটা একটু দেখে নিই। দেখো, তোমাদের যদি পরীক্ষায় আসে সপুষ্পক উদ্ভিদের যৌনজননের বা দ্বিনিষেক পদ্ধতির চিত্র আঁকো, তাহলে কিন্তু এই চিত্রটাই দিতে হবে। এটা যে দেখছো, এই চিত্রটা আসলে একটা ফুলের গর্ভকেশরের চিত্র, ঠিক আছে? সপুষ্পক উদ্ভিদের ফুলের গর্ভকেশর। এই যে অংশটা দেখছো, এটা হচ্ছে গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডের পরে এই যে লম্বা দণ্ডাকার অংশটা দেখছো, এটা গর্ভদণ্ড, এবং নিচে এই যে স্ফীত অংশটা দেখছো, এটা হচ্ছে গর্ভাশয়। চলো আমরা একটু পর্যায়গুলো দেখে নিই। দেখো, সপুষ্পক উদ্ভিদের যৌনজননকে আমরা 5টা পর্যায়ে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে পরাগযোগ, তারপরে পরাগরেণুর অঙ্কুরোদ্গম, তারপর হয় স্ত্রী জননকোষের সৃষ্টি, পরাগনালীর ডিম্বকে প্রবেশ, এবং সবশেষে নিষেক। পরাগযোগ কি? দেখো, এখানে মূল ঘটনা কি ঘটে? পরাগধানী থেকে নির্গত পরিণত পরাগরেণুগুলির ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়া এবং পরাগ মিলন ঘটা। আমরা সবাই জানি যে কোনো একটি গাছের একই ফুলে যদি পরাগযোগ হয় তাকে বলে স্বপরাগযোগ। অর্থাৎ একই ফুলের পরাগরেণু যদি সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ে, সেক্ষেত্রেও স্বপরাগযোগ হয়। বা একই গাছের দুটো ফুলের মধ্যেও কিন্তু যদি পরাগ মিলন হয়, তাহলেও সেটাকে স্বপরাগযোগ বলে, এবং এই ক্ষেত্রে বাহকের উপস্থিতির কোনো দরকার নেই। কিন্তু একই প্রজাতির দুটো ভিন্ন গাছের ফুলে যদি পরাগ মিলন ঘটে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি সেটাকে ইতর পরাগযোগ, এবং এই ইতর পরাগী ফুলে কিন্তু বাহকের উপস্থিতি প্রয়োজন। অর্থাৎ পরিণত ফুলের পরাগধানী থেকে নির্গত যে পরিণত পরাগরেণু, সেটা যদি ইতর পরাগী হলে ইতর পরাগী পুষ্পে, স্বপরাগী হলে স্বপরাগী পুষ্পে ফুলের গর্ভমুণ্ডে যদি গিয়ে পড়ে, এবং তাহলে কী হয়? পরাগ মিলন ঘটে। এই পরাগ মিলনের ফলে কি হয়? পরাগ মিলন ঘটার সময় পরাগরেণুর অঙ্কুরোদ্গম হয়। তাহলে পরাগরেণুর অঙ্কুরোদ্গম কি, একটু জিনিসটা দেখি আমরা। দেখো, এই যে ফুলের মতন চিত্রগুলো দেখছো, এগুলো কিন্তু ফুল না, এগুলো পরাগরেণু, ঠিক আছে? এই পরাগরেণু যখন ফুলের গর্ভকেশরের গর্ভমুণ্ডে এসে পড়ে, তখন কি হয়? এই গর্ভমুণ্ড থেকে একরকম শর্করা সমৃদ্ধ আঠালো রস নির্গত হয়। ওই রস থেকে পরাগরেণু কী করে? জলীয় অংশ শোষণ করে পরাগরেণুগুলো স্ফীত হয়ে যায়, এবং তার এই যে বাইরে এই যে ফুলের পাপড়ির মতো অংশ দেখছো, এগুলো হচ্ছে পরাগরেণুর প্রাচীর বিদীর্ণ হয়ে গেছে। ওই জলীয় অংশ শোষণ করে পরাগরেণুর প্রাচীর ফেটে যায়, এবং ভেতর থেকে অন্তঃপর্দা এরকম নলাকার গঠন রূপে বেরিয়ে আসে, নালিকাকার গঠন মতো হয়ে বেরিয়ে আসে। এই যে নালিকাকার গঠন, একে বলে পরাগনালিকা, ঠিক আছে? এই পরাগনালিকার মধ্যে এবার পুংগ্যামেট কী করে সৃষ্টি হয় আমরা দেখব। এই যে পরাগরেণু নিউক্লিয়াস, পরাগরেণু হচ্ছে বাইনিউক্লিয়েট, এর মধ্যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের প্রথমটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, ঠিক আছে? আর পরের যে নিউক্লিয়াসটা, সেটা একবার বিভাজিত হয়ে দুটো পুংগ্যামেট সৃষ্টি করে। অর্থাৎ এই মাইক্রোস্পোর, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে মাইক্রোস্পোরের অ্যাসিমেট্রিক বিভাজন ঘটে, তার ফলে অ্যাসিমেট্রিক মাইটোটিক বিভাজন ঘটে, তার ফলে দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি হয়। একটা হচ্ছে ভেজিটেটিভ নিউক্লিয়াস, একটা জেনারেটিভ নিউক্লিয়াস। এই ভেজিটেটিভ নিউক্লিয়াসটাই নালিকা নিউক্লিয়াস গঠন করে, আর জেনারেটিভ নিউক্লিয়াস, যেটা জনন নিউক্লিয়াস, সেটা কিন্তু একবার বিভাজিত হয়ে দুটো পুংগ্যামেট সৃষ্টি করে। এই দুটো পুংগ্যামেট এবং নালিকা নিউক্লিয়াস সহ এই পরাগ নালিকার মধ্য দিয়ে
পরাগনালিকা ভ্রূণস্থলীর দিকে অগ্রসর হয়। ঠিক আছে, তাহলে পরাগনালিকার মধ্যে কি থাকে? একটা নালিকা নিউক্লিয়াস এবং দুটো পুংগ্যামেট, এবং এই পরাগনালিকা কিন্তু ক্রমশ ডিম্বকের অর্থাৎ ভ্রূণস্থলীর দিকে অগ্রসর হতে থাকে। এবার আমরা দেখব তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে কি হয়? তৃতীয় পর্যায়ে হচ্ছে স্ত্রী জননকোষের সৃষ্টি হয়। এই যে ভ্রূণস্থলীর যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস অর্থাৎ মেগাস্পোর যে নিউক্লিয়াসটা, এটা কি হয়? এটা কিন্তু 3 বার বিভাজিত হয়। অর্থাৎ দেখো, এই যে মেগাস্পোর নিউক্লিয়াস সেন, এটা 3 বার মাইটোটিক বিভাজন হয়। প্রথমবারে দুটো হ্যাপ্লয়েড এন সৃষ্টি করে, তারপরে আবার একটা এন থেকে দুটো এন, এদিকেও একটা এন থেকে দুটো এন, এরভাবে 4টে নিউক্লিয়াস তৈরি করে। এই 4টের থেকে আবার দেখো 8টা তৈরি হয়। অর্থাৎ পরপর এখানে দেখো, এই এন থেকে একটা দুটো, এটার থেকেও একটা দুটো, এটার থেকেও একটা দুটো, এটার থেকেও একটা দুটো, অর্থাৎ পরপর 3 বার বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াস তৈরি করে। ঠিক আছে, এটা একটা বিভাজন। দেখো, এটা একটা বিভাজন দ্বিতীয়বার, এটা হচ্ছে তৃতীয়বার, এটা প্রথমবার বিভাজন। তাহলে পরপর 3 বার বিভাজন হয়ে কিন্তু 8টা নিউক্লিয়াস তৈরি করে, এই যে ভ্রূণস্থলীর নিউক্লিয়াসের বিভাজন। ঠিক আছে, এই 8টার মধ্যেই দেখো, এই যে কটা হলো, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এই 8টার মধ্যে কিন্তু 3টে চলে যায় ভ্রূণস্থলীর যেদিকে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল থাকে তার বিপরীত দিকে। এই 3টে গিয়ে কি তৈরি করে? প্রতিপাদক কোষ সমষ্টি তৈরি করে। ঠিক আছে, আর আরও তিনটে চলে যায় ডিম্বক রন্ধ্রের দিকে। ডিম্বক রন্ধ্রের দিকে গিয়ে তার মধ্যে একটা তৈরি করে ডিম্বাণু, আর বাকি দুটো তৈরি করে সহকারী কোষ। তাহলে 8টার মধ্যে 6টা হয়ে গেল, এদিকে 3টে, এদিকে 3টে। তাহলে আর বাকি থাকে কটা? বাকি থাকে হচ্ছে দুটো। সেই দুটো ভ্রূণস্থলীর মাঝ বরাবর চলে আসে, মাঝখানে এসে কি তৈরি করে? নির্ণীত নিউক্লিয়াস। এবং দেখো, এই দুটো এন যে মাঝখানে আসে, দুটো এন কিন্তু একসাথে মিলে 2n বা নির্ণীত নিউক্লিয়াস গঠন করে। এই নির্ণীত নিউক্লিয়াস কিন্তু 2n, যেহেতু দুটো এন যুক্ত হয়ে নির্ণীত নিউক্লিয়াস গঠন করে। ঠিক আছে, তাহলে এইভাবে ভ্রূণস্থলীর মধ্যে ডিম্বাণু সৃষ্টি হয় এবং প্রতিপাদক কোষ সমষ্টি, সহকারী কোষ এবং নির্ণীত নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে এবার চলো, এবার হচ্ছে 4 নাম্বার কি বলেছে? পরাগনালীর ডিম্বকে প্রবেশ। তাহলে এখানে মূল ঘটনা কি ঘটে? এখানে দেখো, পরাগনালিকা থেকে যে পুংগ্যামেটগুলি ডিম্বকে মুক্ত হয়, সেটা কিসের মাধ্যমে হয়? একটা হচ্ছে চালাজোগামী, একটা হচ্ছে মেসোগামী, একটা হচ্ছে পোড়োগামী। এই 3টে পদ্ধতির মাধ্যমে পরাগনালিকা থেকে কিন্তু পুংগ্যামেটগুলি ডিম্বকে মুক্ত হয়। দেখো, পরাগনালিকা ক্রমশ ডিম্বকের ভ্রূণস্থলীর দিকে অগ্রসর হতে থাকে নালিকা নিউক্লিয়াস এবং পুংগ্যামেট নিয়ে। ঠিক আছে, এবার ভ্রূণস্থলীতে প্রবেশ করার আগে কিন্তু এই পুংগ্যামেট দুটো থাকে, কিন্তু নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়। এই পরাগনালিকা যদি ভ্রূণস্থলীর ডিম্বকরন্ধ্র বা মাইক্রোপাইলের ভেদ করে ঢোকে, ডিম্বকরন্ধ্র ভেদ করে ঢোকে, তাহলে এই ঘটনাকে বলে পোড়োগামী। আর এই পরাগনালিকা যদি ডিম্বকরন্ধ্রের বিপরীত দিক মানে চালাজা প্রান্ত দিয়ে ঢোকে, তাহলে তাকে বলে চালাজোগামী। আর পরাগনালিকা যদি ডিম্বক ত্বক ভেদ করে ঢোকে, তাহলে তাকে বলে মেসোগামী। ঠিক আছে, তাহলে এই যে পোড়োগামী, মেসোগামী বা চালাজোগামী, এই তিনটে যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে কিন্তু বা যে কোনো একটা উপায় পরাগনালিকা ভ্রূণস্থলীতে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমাদের নিষেধ। পরাগনালিকা তো দুটো পুংগ্যামেট সহ কিন্তু ভ্রূণস্থলীতে প্রবেশ করে, আর নালিকা নিউক্লিয়াসটা কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এইবার ভ্রূণস্থলীতে প্রবেশ করার পর কি হবে? দেখো, নিষেকে কি বলেছে? পুংজনন কোষ ও ডিম্বাণুর মিলন ঘটে, এখানে মুখ্য ঘটনা। আর হচ্ছে জাইগোট সৃষ্টি হয় এবং শস্য বা 3n গঠিত হয়। তাহলে দেখো, এইটা কিন্তু সবথেকে ভাইটাল। দেখো, এই যে পুংগ্যামেট দুটো ভ্রূণস্থলীতে প্রবেশ করলো,
তার একটা কিন্তু ডিম্বাণুকে নিষিক্ত করে। পুংগ্যামেট দুটোই এন প্রকৃতির ছিল, ঠিক আছে। এই দুটো এনের মধ্যে একটা এন ডিম্বাণুর একটা এনের সঙ্গে মিলিত হয়ে জাইগোট বা 2N গঠন করে। আরেকটা এন কী করে, এই যে নির্ণীত নিউক্লিয়াস, এই নির্ণীত নিউক্লিয়াস তো প্রথম থেকে 2N ছিল, এই 2N এর সঙ্গে যুক্ত হয়ে 3N বা শস্য গঠন করে। তাহলে ভ্রূণস্থলীর মধ্যে দুবার নিষেক হলো, কিন্তু যেহেতু দুটো পুংগ্যামেট ঢুকেছিল, একটা পুংগ্যামেট কী করলো, ডিম্বাণুকে নিষিক্ত করলো, আরেকটা পুংগ্যামেট করলো হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস গঠন করলো, নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে শস্য গঠন করলো। তাহলে যেহেতু দুটো পুংগ্যামেট দ্বারা দুবার নিষেক ঘটে, সেই জন্য সপুষ্পক উদ্ভিদের যৌন জননকে বলা হয় দ্বিনিষেক প্রক্রিয়া, ঠিক আছে। এটার যদি চিত্র আসে তোমরা কিন্তু এই চিত্রটাই দেবে। আর এটা আমি তোমাদের বুঝিয়েছি কিভাবে ভ্রূণস্থলীর নিউক্লিয়াসের বিভাজন ঘটে, 3বার বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াস তৈরি করে। তাহলে এই হলো আমাদের সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত থাক। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে।